আমি আসলে কয়েকটা উদাহরণ দিব ডিটেলস আলোচনায় যাওয়ার আগে, তাহলে বাংলাদেশের সমাজ কিভাবে চলছে, রাষ্ট্র কিভাবে চলছে আমরা বুঝতে পারবো। প্রথমত আমি ইংল্যান্ডের কয়েকটা উদাহরণ দেই। বরিস জনসন, যিনি কোভিড-19-এর সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সেই সময় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে চেয়েছিলেন, কারণ সরকার বা রাষ্ট্র তাকে যে বেতন দেয় সেই টাকায় তার পোষায় না, এজন্য তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। ঋষি সুনাক নামক এক ভদ্রলোক, যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একটা এস্টেটে গিয়েছিলেন, তখন তার গাড়ির সিট বেল্ট খোলা ছিল। ওই এস্টেটের নিয়ম হচ্ছে সিট বেল্ট বেঁধে গাড়ি চালাইতে হয়। তো তিনি যখন সিট বেল্ট বেঁধে খুলে লাইট করছিলেন, তখন অটোমেটিক্যালি তার বিরুদ্ধে, অর্থাৎ রানিং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওইখানকার পুলিশ মামলা করছে এবং তার জন্য তাকে আদালতে যেতে হয়েছে এবং তাকে ফাইন দিতে হয়েছে। ইংল্যান্ডের একজন শিক্ষামন্ত্রী ছিলেন 2021 সালের দিকে, তিনি একদিন একটা গুরুত্বপূর্ণ বিল ওই দিন সংসদে পাশ হবে, সেদিন তিনি ট্রাফিক জ্যামের কারণে আধা ঘন্টা লেট করে তিনি ওই সংসদে উপস্থিত হয়েছেন এবং ওই বিলটা ওই দিন পাশ হয় নাই। তো তখন তিনি যখন যাইতে লেট হয়েছে, তখন তিনি গাড়িতে বসেই তার যে পদত্যাগপত্র তিনি সেটা লিখে নিয়ে চলে গেছেন এবং তিনি গিয়ে সংসদে প্রথমেই পদত্যাগপত্র উপস্থাপন করে তিনি বললেন যে আমার বোঝা উচিত ছিল যে রাস্তায় ট্রাফিক জ্যাম হতে পারে, আমি যেহেতু এটা বুঝতে পারি না, আমার কারণে রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ একটা বিল আটকে গেছে, সেই জন্য আমি আমার পদত্যাগপত্র রেডি করে নিয়ে আসছি, এটা আমার ব্যর্থতা, ব্যক্তির দায়। পরবর্তীতে সরকারি দল এবং বিরোধী দল দুই দল মিলিয়ে তাকে বুঝিয়ে কোনোভাবে তাকে মন্ত্রী করেছে। ইতালিতে একটা ফেরি ডুবেছিল, আপনারা সবাই জানেন, বেশ কিছু মানুষ হতাহত হয়েছিল। সেই ফেরি ডুবার পরবর্তী সময়ে পুরো সরকার সেই সময় পদত্যাগ করেছিল। এখন আসুন বাংলাদেশের কিছু উদাহরণ দেয়, জুলাই বিপ্লবের আগে পরের কিছু উদাহরণ দেয়। যেহেতু আমি এনসিপি করি, জুলাই বিপ্লবের একজন যোদ্ধা ছিলাম, সেক্ষেত্রে মানুষ মনে করে আমি কিছুটা পাওয়ারের কাছাকাছি আছি। তো এই কাছাকাছির অ্যাপ্রোচের কিছু অ্যাপ্রোচ আমার কাছে আসে। আমার কাছে অধিকাংশ মানুষ এসে তদবির নিয়ে, কি তদবির? তার চাকরি লাগবে, তার চাকরিতে ট্রান্সফার করতে হবে। তো যদি বুঝতে পারে যে প্রথম তো বুঝতে পারে যে আমি আমার কাছে গেলেই কিছু টাকা পয়সা অ্যাপ্রোচ করলে আমি তো রাজি হয়ে যাব, যখন দুই একদিন বলি যে না আমি পারবো না, করবো না, আমি এগুলো করি না, তখন তারা ফিরে যায়। অ্যাপ্রোচগুলো এইভাবে। শিক্ষার প্রথম কাজ হচ্ছে মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া, মানুষ হতে শিক্ষা দেওয়া। আমার কাছে এমনও এমনও তদবির আসছে যে আমার ছেলেটা আবার আমার মেয়েটা অমুক স্কুলে ভর্তি হবে, সে ভর্তি পরীক্ষায় টিকবে না বা ওয়েটিং লিস্টে আছে, তুমি একটু সুপারিশ করে দাও বাবা। আমার কাছে এমন সুপারিশও আসে যে অমুককে একটু অমুক স্কুলে নিয়োগের ক্ষেত্রে একটু বলে দাও, বা অমুককে অমুক কলেজে নিয়োগের ক্ষেত্রে বলে দাও। একজন শিক্ষক তিনি তার ছাত্রকে পড়াবেন যে মানুষের মতো মানুষ হও, জীবনে কত বড় ডিগ্রি অর্জন করবা ওটার চাইতে বড় হচ্ছে তুমি কত বড় মানুষ হতে পারো, সমাজ তোমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করে কিনা। যেই শিক্ষক দুর্নীতি করে ঘুষ দিয়ে একজন শিক্ষকতার পেশায় ঢুকলো, সে কিভাবে তার ছাত্রকে বলবে যে জীবনে সুদ ঘুষ খাবা না, দুর্নীতি করা যাবে না, দুর্নীতি ক্যান্সার? তিনি বলতে পারবেন না। যেই ছাত্র তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেই ছাত্র ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কিনে ভর্তি হয়, বা স্কুলে নর্মাল স্কুলে ঢাকার আপনার যে স্কুলগুলো আছে এগুলোতে আপনার ওই যে প্রশ্নপত্র নিয়ে বা ঘুষ দিয়ে 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে ওই বিকারুন্নেসায়, হোলি ক্রসে, নটরডেমে ইত্যাদি যে স্কুলগুলো আছে সেখানে ভর্তি করে, ওই ছেলে ওই মেয়ে কিভাবে জীবনে তার নীতি নৈতিকতার কথা বলবে? সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আমাদের লড়াইটা, আমাদের সংগ্রামটা দেখুন। জুলাই বিপ্লবে অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। হয়তো সেই কাতারে, সেই শহীদের কাতারে আমার নাম, আপনার নাম, অনেকের নামই থাকতে পারতো। জুলাই বিপ্লবের পরে আমরা প্রত্যাশা করেছিলাম আমরা একটা রোল মডেল হব, আমরা কিছু এক্সাম্পল সেট করব যেটা পরবর্তী জেনারেশন এই এক্সাম্পলগুলো ফলো করবে। কিন্তু আমরা দেখেছি কিছু কিছু ছাত্র নেতা, তরুণ নেতৃত্ব, তারাও কিছুটা হলেও দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, যার অনেক অভিযোগ, এলিগেশন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আমি যদি আপনাকে বলি মোটা দাগে 18 পরবর্তী সময়ে এই বাংলাদেশের যে কয়জন ছাত্র নেতা আছে তাদের অনেকের চেয়ে রাজপথে আমার লড়াই, আমার ফাইট অনেক বেশি ছিল। আমি যে কয়দিন কারাগারে গিয়েছি এবং যে কয়দিন কোর্টের বারান্দায় হাজিরা দিয়েছি, ততদিন অনেক ছাত্র নেতার রাজনীতির বয়সও হয় নাই। তো তারা রাজনীতিতে যে গালির কালচার তৈরি করেছে, দেখুন বাংলাদেশে কি হতে পারতো। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রফেসর ইউনূস সাহেব শুরু করেছিলেন। আমি একটা জিনিস আমার এখন স্পষ্ট স্মরণ আছে, যেদিন দুদকের যিনি চেয়ারম্যান হয়েছিলেন, এই চেয়ারম্যান সাহেব যেদিন দুদকের দায়িত্ব গ্রহণ করেন, তিনি সংবাদ সম্মেলন করে তার কি কি সম্পদ আছেন, তার কি কি সম্পদ আছে ঢাকা শহরে, তার একটা উদাহরণ তিনি দিয়েছিলেন, বা তিনি একদম মিডিয়া প্রেস ব্রিফিং করে তিনি বলেছিলেন আমার এই এই সম্পদ আছে, আমি যাওয়ার দিন আবার সেই সম্পদের হিসাব দিব। কিন্তু আমরা দেখলাম কি পরবর্তীতে বলা হলো যারা অ্যাডভাইজার হয়েছেন, ছাত্র উপদেষ্টা বা এমনি উপদেষ্টা, বা যারা সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে আছে, সচিব, সিনিয়র সচিব থেকে শুরু করে আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী,
তারা তাদের সম্পদের একটা যথাযথ হিসাব রাষ্ট্রের কাছে, জনগণের কাছে প্রকাশ করবে। কই সেই অ্যাপ্রোচটা কেন থেমে গেল? প্রফেসর ইউনূস তো পারতেন সেই এক্সাম্পলটা সেট করতে, এই তরুণরা পারতেন সেট করতে। আমি এনসিপি করি, হয়তো আমাকেও এর দায় নিতে হবে, কিন্তু আমি তো দেখছি যে আমার কাছের বন্ধুরা যারা 5 তারিখের আগে যাদের লাইফস্টাইল একরকমের ছিল, 5 তারিখের পরে তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে। আমাদের জায়গা থেকে আমাদের এই লড়াইটা ছিল একটা এক্সাম্পল সেট করার, এবং এই সুযোগটা দেখুন 71 পরবর্তী সময়ে 54 বছর পরে কিন্তু এই 2024 এসেছে, এবং এই 54 বছর পরে 24 আসছে। আমরা বলেছি 71-এর যে চেতনাগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে লড়াইটা, এইটা হয়তো আমরা 24-এর পরবর্তী সময়ে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম? ঐক্যমত কমিশনে সমস্ত রাজনৈতিক দলগুলো বসার পরে এ লট অফ নোট অফ ডিসেন্ট তারা দিয়ে রাখলো, অর্থাৎ মোটা থেকে তারা রাষ্ট্র সংস্কার চায় না। এবং সেই নোট অফ ডিসেন্ট কেন হচ্ছে, পরবর্তীতে স্বাক্ষরিত নোট অফ ডিসেন্ট কেন পরিবর্তন করা হইলো, কেন এটা করা হলো, সেটা নিয়ে অনেক ডিবেট হলো। ইভেন আমি এইটুকু জানি যে এই গণভোটে ন্যায়ের পক্ষে প্ররোচনা দিচ্ছে এই জুলাইয়ের পক্ষের শক্তিগুলো। আপনি দেখেন এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি আসলে যে বাংলাদেশটা চেয়েছিলাম, আমরা কি সেই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারছি? কেন পারছি না? কারণ পারছি না, আমরা মনে করি যে একবার মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, নেতা হয়েছে, সে আর তার বাংলাদেশে থাকা ঠিক হবে না, তার ছেলে মেয়ে বাংলাদেশে নিরাপদ না। আপনি দেখুন এই যে আমি আমার নিজের দলে বলি, এনসিপির আহ্বায়ক সাহেব তিনি হয়তো ছাত্র নেতা থেকে হয়েছেন, তার আয় ব্যয়ের একটা থাকতে পারে, কিন্তু এই যে জনাব তারেক রহমান, জনাব ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে এই যে হাজার হাজার বড় বড় নেতা কর্মীরা যারা একটি নির্বাচনে যে হলফনামা দিয়েছেন, তাদের যে আয় ব্যয়ের যে হিসাব তারা দিয়েছেন, এটা কি বিশ্বাসযোগ্য? জনাব তারেক রহমানের বাৎসরিক আয় 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, কিংবা শফিকুর রহমানের বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, তারা 1 কোটি টাকার মালিক। আমি তো বলতে পারি এরা প্রত্যেকে যে গাড়িগুলোতে চলে, যে গাড়িগুলো তারা ইউজ করে, এই গাড়িগুলোর দামও তো আছে কোটি টাকার উপরে, এবং তারা প্রত্যেকে মানে তাদের প্রফেশন বলেন বলেন, তো সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে তারা যে হলফনামা, নির্বাচনী হলফনামা দিয়েছে, এই হলফনামার মধ্য দিয়ে একটা মিথ্যা দিয়ে তারা শুরু করছে। অর্থাৎ তাদের এই হলফনামার সূচনাই হয়েছে একটা মিথ্যা তথ্য দিয়ে, এবং ক্ষমতায় গিয়ে তারা আসলে এই মিথ্যাটাকেই তারা প্র্যাকটিস করবে। আমরা অনেককে চিনি যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তিনিও বলছেন তার 2 কোটি টাকা 3 কোটি টাকার বেশি তার সম্পদ নাই, তার স্ত্রীর নামে 100 ভরি স্বর্ণ, তার নামে কিচ্ছু নাই। এগুলো আমরা বুঝি না? ওই যে মতিউর রহমান, ছাগল মতিউর রহমান, তিনি তার সম্পদ আমরা জানি না 2000-3000 কোটি টাকা আমরা জানি না? আমরা জানি, হয়তো বয়স আমরা অল্প, আমরা অনেক কিছু বলি, অনেক কিছু বলতে পারি না, কিন্তু আমরা বলতে চাই এই বাংলাদেশে আমরা চাইছিলাম 24 পরবর্তী বাংলাদেশে অন্তত শেখ হাসিনা যেটা করেছে, এই যে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, মানে দুর্নীতি সহ 84টা পদ্মা সেতুর সমান টাকা শেখ হাসিনা পাচার করেছে, এইটা অন্তত 5 তারিখে আমরা দেখতে পাবো না। সেখানে আমরা দেখেছি এই যে আমাদের ছাত্র বন্ধুরা, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তিনি আমার খুবই কাছের ছোট ভাই ছিল, তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে কত অভিযোগ, বা অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদের প্রত্যেকের মন্ত্রণালয়ের বিরুদ্ধে কত অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। যারা 5 তারিখের আগে 3 বেলা ভাত খেতে পারতো না, তারা 5 তারিখের পরে এখন সবাই কোটিপতি।